দেখা আমাদের আজকের টপিক হচ্ছে ডবল রিনফোর্স বিম। তো ডবল রিনফোর্স বিম কি জিনিস অলরেডি আমরা একবার মানে বলে আসছিলাম, তারপর আমরা আবার রিভাইজ করি। দেখো আমাদের নেলসনের বইয়ে 14 এডিশন পেজ নাম্বার 99, হ্যাঁ বইয়ে পেজ নাম্বার 99 14 এডিশনে। তো আর্টিকেল নাম্বার 3.7 এখানে মেইনলি ডবল রিনফোর্সমেন্ট বিমের যে আমার হচ্ছে গিয়ে থিওরি দেওয়া, সংজ্ঞা দেওয়া আছে, তারপর ধরো এখানকার বিভিন্ন ফর্মুলা দেওয়া। তো এটা একটু বুঝিয়ে আমাদের সংজ্ঞাটা কি বলা double reinforced beam এর যে if a beam cross section is limited because of architectural or other considerations, it may happen that the concrete cannot develop the compression force required to resist a given bending moment. যে যদি এমন হয় যে তোমার যে আর্কিটেকচারাল বা আদার কনসিডারেশনের মাধ্যমে আমার বিমের ক্রস সেকশনটা লিমিট করে দেওয়া, যে ডাইমেনশন ফিক্সড করে দেওয়া হচ্ছে আগে থেকেই, যে এই ডাইমেনশনটা আর কোনো চেঞ্জ করা যাবে না। তো সেক্ষেত্রে যদি এমন হয় যে আমার যেই কম্প্রেশনটা আসছে বেন্ডিং মোমেন্টের কারণে উপরে তোমার যে কম্প্রেশন ফোর্সটা জেনারেট হচ্ছে, যেটা কিনা কংক্রিটকে রেজিস্ট করতে হবে, এবং দেখা যাচ্ছে কংক্রিট সেটা কি ক্যান নট ডেভেলপ দ্য কম্প্রেশন ফোর্স, তার মানে কংক্রিট সেই কম্প্রেশনটা কি করতে পারতেছে না, রেজিস্ট করতে পারতেছে না। তখন কি করতে হবে যে ইন দিস কেস রেইনফোর্সমেন্ট ইজ অ্যাডেড ইন দ্য কম্প্রেশন জোন রিজাল্টিং ইন এ ডাবলি রেইনফোর্স বিম। যে তখন তোমার দেখা যাচ্ছে যে কম্প্রেশন জোনেও রেইনফোর্সমেন্ট দেওয়া হচ্ছে, এবং সেটা কি বলা হচ্ছে, যে সেটাকে বলা হচ্ছে ডাবলি রেইনফোর্স বিম। তার মানে আমার দুই ধরনের রড দেওয়া, এখানে হচ্ছে তোমার যে কম্প্রেশনের রড আছে এবং তোমার কি টেনশনের রড আছে, ঠিক আছে। তো যেহেতু দুই ধরনের রড দেওয়া, এই জন্য এটাকে বলা হচ্ছে তোমার ডাবলি রেইনফোর্স বিম। তো যাই হোক, আমরা ডবল রেইনফোর্স বিমের জিনিসটা বুঝলাম। এরপর যেটা হচ্ছে আমরা এটার কিছু ডেরিভেশন দেখে আসি, যে আমাদের ডবল রেইনফোর্সমেন্ট বিমের যে অঙ্কগুলো আছে এটার ফর্মুলা গুলো একটু চেঞ্জ। তো ফর্মুলা গুলো কিভাবে আসছে কেমনে আসছে আমরা একটু বুঝি। তো ধরো আমাদের বইয়ের এই যে 100 পেজ, ওখানে দেখো ফিগার দেওয়া আছে। তো প্রথম ফিগার দেখতে পাচ্ছ যে বিমের ক্রস সেকশন দেওয়া, বিমের উইথ হচ্ছে তোমার বি, এবং ইফেক্টিভ ডেপথ অফ তোমার হচ্ছে গিয়ে টেনজাইল রিইনফোর্সমেন্ট সেটা তোমার দেওয়া হচ্ছে গিয়ে ডি, ঠিক আছে। তো এখানে দেখো এএস এ বুঝাইছে টেনশন জোনের যে রড গুলা, আর এএস প্রাইম দিয়ে তোমার বোঝানো হচ্ছে কম্প্রেশন মানে জোনে তোমার যে রডটা, ঠিক আছে। কম্প্রেশন জোনে আমরা যাই বলবো না কেন সবগুলো আমরা প্রাইম দিয়ে সিম্বলাইজ করব, যেটা থাকুক এএস থাকলে এএস, তারপর তোমার যেটা হচ্ছে যে ফোর্স থাকলে ফোর্স, তারপর তোমার হচ্ছে স্ট্রেন থাকলে স্ট্রেন, যেটা হোক না কেন যেটার মধ্যে তোমার প্রাইম থাকবে আমরা ধরে নিব, তার মানে ওই জিনিসটা তোমার হচ্ছে স্পেশালি তোমার কম্প্রেশন রিইনফোর্সমেন্টের জোনের যে জিনিসটা, ঠিক আছে। তো তার মানে এখানে এস প্রাইম বলতে আমরা বুঝবো যে কম্প্রেশন জোনের যে স্টিলটা, এখানে ধরো দেখাইছে একটা জাস্ট বোঝানোর জন্য, দুইটা হবে নরমালি। তো কম্প্রেশন জোনের যে স্টিল সেটার এরিয়া হচ্ছে তোমার এস প্রাইম। তো এই যে কম্প্রেশন জোনের যে স্টিল সেটাও কি করতে হবে, সেটা তো আমাকে একটা কভার ডিসটেন্স মেইনটেইন করতে হবে। তো সেই কভার ডিসটেন্স তোমার হচ্ছে কি ডি প্রাইম। আগে বলছিলাম যে সবগুলো প্রাইম দিয়ে সিম্বলাইজ করব। তো এই ইফেক্টিভ ডেপথ তোমার হচ্ছে কি ডি, আর কম্প্রেশন জোনের যে রডটা সেটা তোমার হচ্ছে কভার ডিসটেন্স হচ্ছে ডি প্রাইম। তারপর তোমার এখানে যেটা দেওয়া, এখানে স্ট্রেইন ডায়াগ্রাম দেওয়া, যে এই পুরা বিমের ক্রস সেকশনের স্ট্রেইন ডায়াগ্রাম। উপরে হচ্ছে গিয়ে একদম আলটিমেট কংক্রিটের যে আলটিমেট স্ট্রেইনটা, তারপর তোমার হচ্ছে কি এখানে তোমার এই যে টেন মানে কম্প্রেশন জন্য যে রিইনফোর্সমেন্ট আছে তার স্ট্রেইন হচ্ছে গিয়ে এপসিলন প্রাইম এস, আর টেনশন জন্য তোমার যে রিইনফোর্সমেন্টটা সেটা তোমার হচ্ছে গিয়ে এপসিলন এস তে আমরা সিম্বলাইজ করতেছি। তো আমরা তো জানি অলরেডি যে আমরা যখন ডিজাইন করব আমরা ব্যালেন্স কন্ডিশনে কাজ করি, এবং আমরা কিন্তু ধরে নেই যে তোমার যে এটা কিন্তু যে রডটা আগে ইল্ড করবে, আর তোমার হচ্ছে কংক্রিটটা পরে তোমার হচ্ছে গিয়ে আলটিমেট স্ট্রেনে যাবে, তাই না। তো আমরা যেটা হচ্ছে তোমার যে এই অ্যাপসিলন যে এস গুলা সেটা কিন্তু পরে আমরা অ্যাপসিলন ওয়াই আকারে বা অ্যাপসিলন টি আকারে বলি, ঠিক আছে, যেটা 0.005 আকারে তোমরা শিখে আসছো। তো যাই হোক, তারপর তোমার যেটা হচ্ছে যে আমরা আগে আবারও জানি যেটা যে তোমার কম্প্রেশন ফোর্স আর টেনশন ফোর্স সেম হতে হবে। যে এখানে কম্প্রেশনের যে ফোর্সটা ছিল সেই ফোর্স কি হতে হবে, টেনশন জোনের যে ফোর্স সেটা ইকুয়াল হতে হবে। তো এখানে তো তোমার কম্প্রেশন তোমার দুই ভাবে আসতেছে, ডবল এলিমেন্টের মাধ্যমে, যে কংক্রিট থেকে কম্প্রেশন আসতেছে অ্যাজ ওয়েল এজ কম্প্রেশন রড থেকে কম্প্রেশন আসতেছে। তো এখানে তোমার যেই রেক্ট্যাঙ্গুলার ফিগার দেখতে পাচ্ছ, তো রেক্ট্যাঙ্গুলার ফিগারের যে স্ট্রেসটা 0.85 এফসি প্রাইম, আগে তো গামা ছিল, গামা এফসি প্রাইম ছিল। তো গামার ভ্যালু তো আমরা অলরেডি বলে আসছি যে গামা তোমার হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট অফ আলফা বিটা। তো গামার ভ্যালুটা কি হয়, প্রায় সব ক্ষেত্রে দেখা যায় যে আমার 0.85 হচ্ছে। তো এই জন্য তোমার এই স্ট্রেসটা তোমার হচ্ছে 0.85 এফসি প্রাইম। আর এটা তোমার হচ্ছে কি স্ট্রেস ব্লক ডেপথ, যে এই যে রেক্ট্যাঙ্গুলারের যে তোমার স্ট্রেস ডিস্ট্রিবিউশনের যে জায়গাটা, যে স্ট্রেস ব্লক ডেপথ তোমার হচ্ছে কি এ, এই এ হবে যে টোটাল যে আমার নিউট্রালিসিটি ছিল, যে এর উপরে যে কম্প্রেশন ছিল, আমার তো আসলে এই সম্পূর্ণ স্ট্রেস ডায়াগ্রাম ছিল যেটা তোমার ছিল ইরেগুলার শেপে। তো সেটাকে আমরা কি করছিলাম, যে ইকুইভ্যালেন্ট রেক্ট্যাঙ্গেল ধরে নিয়েছিলাম, ধরার পরে তোমার কি আসছিল যে এ আসছে। তো এ হচ্ছে বিটা 1 ইনটু সি, বিটা 1 যেটা তোমার যে এসি প্রাইমের উপর ডিপেন্ড করে। তো
তো যাই হোক, যেটা তোমার হচ্ছে যে এটা তোমার হচ্ছে কম্প্রেশন জোনের স্ট্রেস ডিস্ট্রিবিউশন। তো এখান থেকে কি হবে যে আমরা জানি যে এটা যে রেজাল্টেন্টটা মাঝখানে কাজ করবে। তো তার মানে তোমার যেটা হচ্ছে যে কম্প্রেশনের ফোর্স যেটা, এটা রেজাল্টেন্টটা এখানে কাজ করবে। আর এই যে এএস প্রাইম এফ ওয়াই, সেটা মেইনলি তোমার হচ্ছে কি, সেটা মেইনলি তোমার হচ্ছে কি এই 10 কম্প্রেশন জোনের যে স্টিল ছিল তার করেসপন্ডিং যে কম্প্রেশন ফোর্স, ঠিক আছে, যে স্ট্রেস ইনটু এরিয়া। তাহলে কি হচ্ছে, যারা দেখো যে এইখানকার যে ফোর্স, কংক্রিটের ফোর্সটা, কংক্রিটের কম্প্রেসিভ ফোর্স প্লাস কম্প্রেসিভ স্টিলের কম্প্রেসিভ ফোর্স, ঠিক আছে, দুইটা যোগ করে তোমার যে ফোর্সটা আসবে সেটাই সমান হচ্ছে তোমার এখানকার সমানটা যে স্টিলের টেনশনের যে ফোর্সটা, যে এএস এফ ওয়াই, ঠিক আছে। এই ডবল কম্পোনেন্টের ফোর্সের সমান করে এখানে লেখা হচ্ছে তোমার এএস এফ ওয়াই। এখন এখানে যেহেতু তোমার দুটা জিনিস আছে, যে একটা তোমার কংক্রিটের কম্প্রেশন, একটা তোমার স্টিলের কম্প্রেশন, তো দুটাকে আমরা আলাদা করে দিতে পারি। তো এটা তোমার মেইনলি কম্বাইন্ড ফিগার। তো এটা কি করা হয়েছে, তো এটাকে তোমার সি ফিগারটাকে আলাদা করে ডি একটা ফিগার এবং ই একটা ফিগার করা হয়েছে। ডি ফিগার তোমার হচ্ছে কি এইখানকার শুধুমাত্র এই স্টিলের ব্যাপারটা বলছে, কম্প্রেশন স্টিলের ব্যাপারটা। আর ই ফিগার তোমার বলছে যে কম্প্রেশনের, কংক্রিটের কম্প্রেশনের যে ফোর্সটা সেটার এখানে এখানে উল্লেখ করছে। তার মানে ডি এর ফিগার এবং ই এর ফিগার যোগ করলে আমরা মেইনলি সি ফিগারটা পাচ্ছি, ঠিক আছে। সি ফিগারটাকে জাস্ট সাব ডিভাইড করে দুটা পার্টে ভাগ করছে, যে কম্প্রেশনের যেহেতু দুটা পার্ট ছিল আর ওই কম্প্রেশন দুটা পার্টি আলাদা আলাদা করছে। তো এখন দেখো যে আমরা এখানে যেটা বলছিলাম আগেই, যে আমরা ব্যালেন্স কন্ডিশনে কাজ করবো, তার মানে কম্প্রেসিভ ফোর্স যেটা, সেটা টেনশন ফোর্স সেম সেম হতে হবে। তাহলে এখানে তোমার কংক্রিটের স্টিলের যে কম্প্রেসিভ ফোর্সটা ছিল যে এস প্রাইম এফ ওয়াই, সেটা সমান সমান আমরা কি করলাম, স্টিলের যে টেনশনের যে ফোর্সটা সেটা সমান সমান লিখলাম, যে এটা যা ছিল সেটাই আমরা এখানে লিখলাম, যে এস প্রাইম এফ ওয়াই লিখলাম, যেহেতু সমান সমান হবে। এখন আমরা জানি যে টোটালটা হচ্ছে গিয়ে এস এফ ওয়াই। আর এখানে তোমার একটা পাওয়া গেছে কম্প্রেসিভ স্টিলের করেসপন্ডিং এস প্রাইম এফ ওয়াই। তাহলে এখানে যে কংক্রিটের যে ফোর্সটা ছিল সেটার করেসপন্ডিং যে ফোর্সটা আসবে সেটা কি হবে, যে টোটালটা থেকে আমরা এটা বিয়োগ করলে কিন্তু কি পেয়ে যাব, আমরা কিন্তু বাকিটা পেয়ে যাব। তো সেটাই করে, যেহেতু আমরা জানি যে এই ফিগার আর এই ফিগার যোগ করলে এটা হয়, টোটালটা আমরা জানি যে এস এফ ওয়াই, কম্প্রেসিভ স্টিলের করেসপন্ডিং আমরা জানি যে এস প্রাইম এফ ওয়াই। তাহলে এটা কি হবে, যে টোটালটা থেকে এটা বিয়োগ করলে আমরা এটা পেয়ে যাবো। তো সেটা করা হয়েছে, যেখানে দেখো এখানেও এফ ওয়াই এখানেও এফ ওয়াই, তো এফ ওয়াই কমন নিলে কি হচ্ছে, যে এস মাইনাস এস প্রাইম। তো সেটা এখানে লেখা হয়েছে যে এস মাইনাস এস প্রাইম, ঠিক আছে। তো এই ছিল আমাদের মেইনলি যে মানে ফিগারটা বুঝালাম। এখন আমাদের কি করতে হবে, আমাদের এই ফিগারের করেসপন্ডিং আমাদের মানে ফর্মুলা গুলো ডিরাইভ করতে হবে। তো ফর্মুলা ডিরাইভেশন ধরো নর্মালি পরীক্ষায় লাগে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, কিন্তু আসলে অনলাইনে ধরো পরীক্ষা হলে, ধরো ফাইনাল পরীক্ষা হোক বা তোমাদের কুইজ হোক, যেটা হোক না, কারণ অনলাইনের ক্ষেত্রে হয়তো পরীক্ষা আসবে না। বাট এমনি যদি তোমার যদি ফেস টু ফেস খুলে যায়, ভার্সিটি যদি খুলে যায়, করোনা যদি ঠিক হয়ে যায়, সেক্ষেত্রে তোমাদের হয়তো এটা এরকম ডেরিভেশন পরীক্ষা আসতে পারে, ঠিক আছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ তোমরা যেই ফর্মুলা ইউজ করে ম্যাথ করতেছো, ফর্মুলাটা কোথেকে আসলো, কেমনে আসলো, সেটা যদি না বুঝো তাহলে তুমি ম্যাথ কিছু বুঝবো না, তাই না। তো এই জন্য যেটা হচ্ছে, অনেক সময় ফর্মুলা ভুলেও যেতে পারো, তো সেক্ষেত্রে হয়তো ডেরিভেশনটা মনে থাকলে সেখান থেকে ফর্মুলা তুমি মনে করতে পারবা যে কি ফর্মুলা ছিল আমার। এই জন্য যেটা হচ্ছে, ফর্মুলা এই ডেরিভেশন কিন্তু অবশ্যই শিখতে হবে। তোমাদের কিন্তু আগে ডেরিভেশন দেখাইছিলাম এবং সেটার অলরেডি একটা মানে ক্লাস লেকচারও দিয়ে দিয়েছিলাম, তোমাদের ওই যে নোট, ক্লাস লেকচার নোট দিয়ে দিয়েছিলাম, এবং এটা আজকেও একটা দিব, মানে আজকে ক্লাসের পরেও একটা দিয়ে দিব। তো এগুলো কিন্তু অবশ্যই শিখতে হবে, ভালো মতো মনোযোগ দিয়ে শিখতে হবে। তো যাই হোক, তাহলে আমরা ফর্মুলা ডেরিভেশনটা দেখে আসি। তাহলে আমরা এই ফিগারে করেসপন্ডিং ডিরাইভ করব। তো প্রথমে আমরা করব নমিনাল মোমেন্টের ফর্মুলা, ঠিক আছে। তো দেখো প্রথমে আমাদের যেটা দেওয়া আছে নমিনাল মোমেন্ট ওয়ান, যেটা মানে এখানে দুটা পার্ট, যেহেতু যে এখানে আমরা যেটা করছি, যে এখানে এই ফিগারে করেসপন্ডিং আমরা ফার্স্টে একটা নমিনাল মোমেন্ট বের করছি, এবং এই ফিগারে করেসপন্ডিং আমরা আরেকটা নমিনাল মোমেন্ট বের করছি। তো আলটিমেটলি কি হচ্ছে, যে এটা প্লাস এটাই তো আসলে মেইন ফিগারটা, তাই না। তো ডি এর যে নমিনাল মোমেন্ট সেটা আমরা এম এন ওয়ান দিয়ে সিম্বলাইজ করছি, আর ই এর ফিগারটাকে আমরা ই এর ফিগার থেকে যে নমিনাল মোমেন্ট পাচ্ছি সেটাকে আমরা এম এন টু দিয়ে সিম্বলাইজ করছি। তো প্র্যাকটিক্যাল কেসে যে কম্বাইন যেটা সি এর যে টোটাল যে নমিনাল মোমেন্ট, সেটা কি হবে, ডি এর নমিনাল মোমেন্ট প্লাস ই এর নমিনাল মোমেন্ট, ঠিক আছে। তার মানে এম এন ওয়ান প্লাস এম এন টু। তো এখন দেখে আসি যে আমাদের এম এন ওয়ান এর ফর্মুলা কি হবে বা এম এন টু এর ফর্মুলা কি হবে। তো নমিনাল মোমেন্টের ফর্মুলা কিছুই না, যে ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স, তাই না। ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স করলে আমরা পেয়ে যাচ্ছি নমিনাল মোমেন্টের ফর্মুলা। তো এখানে খেয়াল করে দেখো, এখানে যে কাজটা করছে কিছুই না, তোমার যেটা হচ্ছে যে আমরা এই যে পয়েন্টে, যে কোনো একটা পয়েন্টে মোমেন্ট নিব, মোমেন্ট নিলে কি হবে, তোমার ফোর্স ইনটু কি আসবে, এই ডিসটেন্সে পাওয়া যাবে। তো আমরা জানি কি, যে একদম টপ থেকে শুরু করে এই রেনফোর্সমেন্ট সেন্টার বলতে আমার ডিসটেন্স ছিল ইফেক্টিভ ডেপথ। আবার আমাদের এই টপ থেকে শুরু করে এই কম্প্রেশনের যে রেনফোর্সমেন্ট ছিল সেটা কভার ছিল আমার ডি প্রাইম।
তাহলে তোমার এইখান থেকে শুরু করে এই পর্যন্ত কি হবে, তার মানে উপরে কম্প্রেশনের রড থেকে নিচের টেনশনের রড পর্যন্ত মাঝখানে ডিসটেন্সটা কি হবে, যে টোটাল ডি থেকে এই ডি প্রাইম বাদ, তার মানে ডি মাইনাস ডি প্রাইম হবে তোমার এটার মোমেন্ট আর্ম। তাহলে আমরা যদি এই পয়েন্টে মোমেন্ট নেই, এই উপরের এই পয়েন্টে মোমেন্ট তাহলে কি হবে, এখানকার এই ফোর্স ইনটু তোমার কি হবে ডি মাইনাস ডি প্রাইম। তো সেটাই করা হয়েছে এখানে, যে এই যে তোমার হচ্ছে ফোর্সটা এস প্রাইম এফ ওয়াই, এই যে এস প্রাইম এফ ওয়াই ইনটু তোমার হচ্ছে ডিসটেন্স, ডিসটেন্স তোমার হচ্ছে কি, ডিসটেন্স তোমার হচ্ছে কি এই ডি মাইনাস ডি প্রাইম, যেটা তোমার হচ্ছে মোমেন্ট আর্ম পারপেন্ডিকুলার ডিসটেন্স, ঠিক আছে। তাহলে কি হয়ে গেল, নমিনাল মোমেন্ট 1 পেয়ে গেলাম, যে ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স। তাহলে নমিনাল মোমেন্ট 2টাও সেম জিনিস, একই কথা, যে তোমার যেটা করতে হবে আমার কম্প্রেসিভ ফোর্সের যে সেন্টার থেকে সেন্টার কোথায় হবে, এটা তো যেহেতু তোমার স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা কি সব জায়গায় ইউনিফর্ম, তার মানে কি মাঝখানে হবে a/2 ডিসটেন্সে। তাহলে a/2 ডিসটেন্স থেকে কি করতে হবে, আমার মোমেন্ট নিতে হবে, মোমেন্ট নিয়ে কি করতে হবে আমাকে এই ফোর্স ইনটু সেই ডিসটেন্সটা বের করতে হবে। তো দেখো যে আমার টোটাল ডিসটেন্স আমরা জানি যে ডি, সেখান থেকে কি হবে, সেখান থেকে তোমার হচ্ছে ওই a/2 বাদ যাবে, তার মানে ডি মাইনাস a/2 হচ্ছে আমার কি, আমার হচ্ছে মোমেন্ট আর্ম, ঠিক আছে। তাহলে কি হবে, এই পয়েন্টটা যদি আমি মোমেন্ট নেই এই তোমার কম্প্রেসিভ যে ছিল তার মাঝখানে, তাহলে কি হবে আবারও সেম জিনিস, যে এই ফোর্স ইনটু ওই ডিসটেন্সটা ডি মাইনাস a/2। তাহলে ফোর্সটা লিখলাম যে as মাইনাস as প্রাইম ইনটু fy, সেটা লিখি। তাহলে এই যে as মাইনাস as প্রাইম ইনটু fy ফোর্স ইনটু তোমার ডিসটেন্স হচ্ছে কি ডি মাইনাস a/2। তাহলে নমিনাল মোমেন্ট আমরা 2 পেয়ে গেলাম। এখন আমরা যেটা জানি যে আসলে কি আমাদের এই ডি তো ইন্ডিভিজুয়াল নাই আর ই তো ইন্ডিভিজুয়াল নাই, আমার কি প্র্যাকটিক্যাল লাইফে কি তোমার ডি এবং ই যোগ করে তো আসলে সি পাওয়া যাচ্ছে, এটা তোমার কম্বাইন ইফেক্ট। তাহলে কি হবে যে তোমার mn1 আর mn2 যোগ করে দিই, তাহলে আমার টোটাল নমিনাল মোমেন্টের ফর্মুলা পাওয়া যাবে। তো সেটা এখানে লেখা হয়েছে তোমার 3.48, এটা হচ্ছে আমাদের একটা ইকুয়েশন পাওয়া গেল নমিনাল মোমেন্টের। এটাই হচ্ছে আমাদের ডাবল রিইনফোর্স বিমের যে ফর্মুলা নমিনাল মোমেন্টের ক্ষেত্রে, যে ওই জাস্ট কিছুই না, এই যে তোমার 3.46a আর 3.46b, জাস্ট এই দুটো ইকুয়েশন যোগ করে দিবা, কিছুই না। তাহলে কি হয়ে গেল যে এস প্রাইম এফ ওয়াই যে এখানে যা ছিল এটা প্লাস তোমার হচ্ছে গিয়ে এই ফর্মুলাটা, যে দেখো যে এই ফর্মুলা আগের ফর্মুলা প্লাস তোমার হচ্ছে পরের ফর্মুলা যোগ করে দিলে আমার কি হয়ে যাচ্ছে, টোটাল যে নমিনাল মোমেন্ট সেটার ফর্মুলাটা পেয়ে গেলাম। তার মানে নমিনাল মোমেন্টের একটাই ফর্মুলা ইউএসডি মেথডে এবং ডাবল রিইনফোর্সমেন্ট বিমের ক্ষেত্রে, যে এস প্রাইম এফ ওয়াই ডি মাইনাস ডি প্রাইম প্লাস এস মাইনাস এস প্রাইম এফ ওয়াই যে ডি মাইনাস a/2, ঠিক আছে। তো এটা মেনে নমিনাল মোমেন্ট। তো এখান থেকে আমরা আলটিমেট মোমেন্ট বা ডিজাইন মোমেন্ট বা ফ্যাক্টরাইজ মোমেন্ট যেটাই বলি না কেন, এটা কি হবে, জাস্ট নমিনাল মোমেন্টের সঙ্গে ফ্যাক্টরাইজ সেফটি গুণ দিলেই আমরা পেয়ে যাব ডিজাইন মোমেন্ট বলো বা আলটিমেট মোমেন্ট বলো বা ফ্যাক্টরাইজ মোমেন্ট বলো, যেটাই বলো একই কথা, ঠিক আছে। তো যাই হোক, তাহলে আমাদের নমিনাল মোমেন্টের ফর্মুলা পাওয়া গেল। এরপর ধরো আমরা হয়তো বোঝার চেষ্টা করি যে এখানে তোমার এখানে যেহেতু তোমার দেখতে পাচ্ছ যেখানে একটা টার্মস আছে এ, তাই না, তো আমার এটা তো বের করতে হবে, এরও তো ফর্মুলা লাগবে। তো দেখতে পাচ্ছ এখানে তোমার হচ্ছে কি এ ছিল, এই জায়গাটার মধ্যে এ ছিল, তো আমাকে এই এখানকার করেসপন্ডিং আমাকে এ বের করতে হবে। তো ধরো এখানে তোমার ডাইরেক্ট একবারে লিখে দিচ্ছে 3.47 এজ ইকুয়েশনটা একবারে লিখে দিচ্ছে যে কিভাবে আসছে। তো এই জিনিসটা ধরো একবার না লিখে আমি ধরো এখান থেকে তোমাদের বোঝানোর চেষ্টা করি। তো দেখতে পাচ্ছ ওই যে ফিগার গুলো আমি আবার রাখছি, এটা হাতে লিখে তোমাদের দিয়ে দিব, এটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদের বোঝার সুবিধার জন্য। তো দেখতে পাচ্ছ যে আমাদের এই যে কম্প্রেশন জোনের যে মানে পোর্শনটা সেটার ফোর্সটা বের করতে হবে। তো ফোর্স মানে স্ট্রেস ইনটু এরিয়া। তো দেখতে পাচ্ছ তোমার এখানে যে এই যে তোমার ইয়েটা কি বলে এটাকে, যে এই পোর্শনটা তোমার যেহেতু রেক্টেঙ্গুলার টাইপের, তো তোমার যেটা হচ্ছে যে এটার মান ছিল আমার 0.85 এসি প্রাইম, আর আমাদের ছিল হচ্ছে কি এই যে তোমার স্ট্রেস, এটা তোমার হচ্ছে কি স্ট্রেস, আর এই এরিয়াটা হচ্ছে কি আমার ডেপথ হচ্ছে কি এ, আর আমার কংক্রিটের ওই যে ক্রস সেকশনের যে উইডথটা ছিল, ওই যে তোমার বিমের যে উইডথটা ছিল সেটা তোমার উইডথ ছিল বি। তাহলে আমাদের কি হবে যে এই স্ট্রেস ইনটু কি হবে এরিয়া হবে এ ইনটু বি। তো সেটা লেখা হয়েছে যে তোমার এই যে 0.85 এসি প্রাইম ইনটু এ ইনটু বি করে আমার কি হলো এই যে কম্প্রেসিভ ফোর্সটা আমি পেয়ে গেলাম। তো আমরা আবারও জানি যে আমাদের কি হতে হবে, আমাদের তোমার হচ্ছে গিয়ে যে কম্প্রেশন ফোর্স আর টেনশন ফোর্স সেম হতে হবে। তাহলে এইখানকার ফোর্স ইজ ইকুয়াল টু কি এখানকার ফোর্স, তাহলে সেটা লেখা হয়েছে যে কম্প্রেসিভ এরিয়ার ক্ষেত্রে ফোর্সটা আর টেনশনের এরিয়ার ক্ষেত্রে যে ফোর্সটা, তাহলে ওই যে 0.85 এসি প্রাইম ইনটু এ ইনটু বি ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে এখানকার যে এস মাইনাস এস প্রাইম ইনটু এফ ওয়াই। তো সেটা লেখা হয়েছে। তো এখান থেকেই হচ্ছে কি তোমার ওই যে এ আমার বের হবে। তো এটাকে বাম পাশে রেখে সব বাম পাশে নিয়ে গেলাম, তাহলে আমাদের আলটিমেটলি এই যে স্ট্রেস লগ ডেপথ, দ্যাট মিন্স হচ্ছে কি এই যে এখানকার যে ইকুইভ্যালেন্ট রেক্ট্যাঙ্গুলার যে ডেপথটা ছিল এ, সেই এই যে তোমার এ, তো সেই এটাই তোমার এ ফর্মুলা হচ্ছে কি যে এস মাইনাস এস প্রাইম ইনটু এফ ওয়াই ডিভাইড বাই 0.85 ইনটু এফ সি প্রাইম ইনটু বি, ঠিক আছে। তো এটা তোমাদের বইয়ের মধ্যে কোয়েশ্চন নাম্বার দেওয়া যে 3 পয়েন্ট যে কই গেল যে তোমার এখানে 3.47a, ঠিক আছে, এটা তোমাদের বইয়ের মধ্যে কোয়েশ্চন নাম্বার দেওয়া।
তো এখান থেকে তোমাদের এই যে এখানে ডাইরেক্ট দেওয়া আছে, তো একবার আমি দিলাম না, তোমাদের হচ্ছে কি জিনিসটা আমি ওখানে বুঝায় তারপরে জিনিসটা আনলাম কিভাবে আসছে। তো যাই হোক, তোমার যেটা হচ্ছে তাহলে এ বুঝলা, এরপরে আমাদের আরেকটা ফর্মুলা লাগবে, এটাই আমাদের লাস্ট ফর্মুলা। সেটা তোমার হচ্ছে গিয়ে রো ম্যাক্স এর ফর্মুলা, যে আমাদের যে রো, এই রোটা আমাকে বের করতে হবে। যে আমাদের যেটা আমরা চাচ্ছি এখানে কিন্তু তোমার কি দুই ধরনের স্টিল আছে, যে টেনশনের স্টিল আছে আবার কম্প্রেশনের স্টিল আছে। তো আমাকে অবশ্যই মেক শিওর করতে হবে যে যখন আমার টেনশন জোনের রডটা ইল্ড করবে, দ্যাট মিনস তোমার ইল্ড পজিশনে চলে যাবে, যেখানে তোমার লোড কনস্ট্যান্ট বা ডিফর্মেশন কন্টিনিউ হচ্ছে। তো এরকম কন্ডিশনে যদি আমার রডও ইল করে, দ্যাট মিনস টেনশন জোনের রডটা ইল করে, সেক্ষেত্রে অবশ্যই আমাকে ইনশিওর করতে হবে যে কম্প্রেশন জোনে যে রডটা ছিল সেটাও যেন ইল করে যায়। ঠিক আছে, তো সেটা ইল করার জন্য যে বুঝবো কেমনে যে হচ্ছে কি হচ্ছে না, তো এই জন্য তোমার এই একটা চেক করতে হবে যে আমার রো ম্যাক্সের সঙ্গে আমরা আগে যেমন শিখে আসছিলাম যে আমাদের আগের ফর্মুলা, যদি আমি আগের ফর্মুলা ডেরিভেশন পেজটা ওপেন করি, তাহলে দেখো যে আগে আমাদের এখানে তোমার রো এর যে ফর্মুলা ছিল, ঠিক আছে, রো এর ফর্মুলা তোমার এই যে এই জায়গায় ছিল, এই জায়গায় না, নিচের দিকে ছিল। এই যে জায়গায় আমাদের একটা ফর্মুলা ছিল যে 0.85 বিটা 1 এফ প্রাইম বাই এফ ওয়াই এপসিলন ইউ ডিভাইড বাই এপসিলন ইউ প্লাস এপসিলন ওয়াই। তো এই যে ফর্মুলাটা ছিল আমাদের রো ম্যাক্স এর ফর্মুলা, তো এই ফর্মুলার সঙ্গে কি করতে হবে, আমাকে অবশ্যই এই রো যে ইয়েটা ছিল তোমার এই যে রো বার সি ওয়াই, এটা তোমার হচ্ছে ডাবল ক্ষেত্র থেকে আসছে। তো এখান থেকে একটা ফর্মুলা এটা ডিরাইভ করবো, ডিরাইভ করে আমরা বের করবো। তো এই ফর্মুলার মানের সঙ্গে আমাদের কি করতে হবে, রো এর মানটা চেক করতে হবে। ঠিক আছে, তো যদি তোমার এটা ছোট আসে তার মানে বুঝতে হবে যে তার মানে কি তোমার দুটাই রডই কি করবে আমার একসঙ্গে ইল্ড করে যাবে। যে রো যেহেতু ছোট হবে, মানে এই রোটা যেহেতু ছোট আসতেছে, তার মানে রো ম্যাক্স থেকে, তার মানে আমার কম্প্রেশন জোনের যে রডটা সেটা তোমার কি হবে টেনশন জোনের রডের সঙ্গে কি করে যাবে, ইল্ড করে যাবে। ঠিক আছে, তো ওটাই চেক দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, আমাকে এই রো বার সি ওয়াই মানটা বের করতে হবে। তো এটা আমরা দেখে আসি যে এই ফর্মুলাটা কিভাবে আমার ডিরাইভ হলো বা কিভাবে আসলো। তো দেখো এখান থেকে দেখাই। তো ধরো তোমার যেটা হচ্ছে যে আমরা স্ট্রেইন ডায়াগ্রাম থেকে আসি। তো এই যে তোমার সিমিলার ট্রায়াঙ্গেল থেকে এখন বলি যে স্ট্রেইন ডায়াগ্রামের সিমিলার ট্রায়াঙ্গেল থেকে, যে যখন আমার ডেপথ হচ্ছে কি সি, তখন হচ্ছে কি আমার এই যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটা চিন্তা করো। ডেপথ যখন সি হবে তখন তোমার হচ্ছে কি স্ট্রেইন হচ্ছে কি আলটিমেট স্ট্রেইনটা, দ্যাট মিন্স এপসিলন ইউ। আর যখন তোমার ডেপথ হবে এই অংশটা, দ্যাট মিন্স তোমার হচ্ছে কি যে সি মাইনাস ডি প্রাইম, দ্যাট মিন্স এই এখান থেকে শুরু করে এই পর্যন্ত ডেপথ, যেটা এই ডেপথ হলে কি হবে, তখন আমাদের স্ট্রেইন হচ্ছে কি ওই যে কম্প্রেশনের স্টিলের রডের স্ট্রেইনটা তোমার যেটা হচ্ছে এপসিলন এস প্রাইম। তো সেটাই লিখলাম যে সিমিলার ট্রায়াঙ্গেল থেকে যে সি হলে ডিভাইড বাই এপসিলন ইউ, আর সি মাইনাস ডি প্রাইম হলে আমার স্ট্রেইন হচ্ছে কি এপসিলন এস প্রাইম। তো এখান থেকে কিছুই না, আমাদের শুধুমাত্র এখানে দেখতে পাচ্ছ সি আছে, আমাকে সিটাই বের করতে হবে। তো এখানে জাস্ট কিছু নেই, যে আর গুণন করে তারপর তোমার হচ্ছে কমন নিয়ে তারপর তোমার হচ্ছে সিটাকে বের করছে। জাস্ট আমি এখানে ডিটেলস দেখাইছি, তোমরা দেখলে বুঝতে পারবা। যে সিটাকে বাম পাশে নিলাম, সি এর একটা ইকুয়েশন বের করলাম, যে সি তোমার আসলো যে এপসিলন ইউ মাইনাস এপসিলন ওয়াই ইনটু ডি প্রাইম। এখানে দেখতে পাচ্ছ যে এপসিলন এস প্রাইমটা কিন্তু আমি লিখছি কি এপসিলন ওয়াই লিখছি, কারণ আগেই বলছিলাম যে আমাকে কিন্তু রডটা কি করতে হবে, ইল্ড করতে হবে। কারণ আমরা আগেই বলতেছি যে এখানে কিন্তু ইল্ড করবে, এবং আগে ইল্ড করবে স্টিলের রডটা, এবং তোমার হচ্ছে কি পরে কম্প্রেশনের ক্ষেত্রে স্ট্রেন, মানে স্ট্রেন আলটিমেট স্ট্রেনটা পরে আসবে। সেক্ষেত্রে আমরা ইনশিওর করতে পারবো যে হ্যাঁ তোমার টেনশন ফেলিওর হচ্ছে। তো এই জন্য আমরা যেটা করবো অবশ্যই যে এই যে এপসিলন এস প্রাইম বা এপসিলন এস যেটাই হোক না কেন, সেটাকে আমরা কিন্তু পরবর্তীতে কি লিখবো, এপসিলন ওয়াই লিখবো, যে ইল্ড করে যাচ্ছে, ইল্ড কন্ডিশনে চিন্তা করে নিবো আমরা। তো এখানে লিখতে পারো যে ব্র্যাকেটে যে এপসিলন এস প্রাইম ইজ ইকুয়াল টু এপসিলন ওয়াই কনসিডারিং ইন ইল্ড কন্ডিশন, তো লিখতে পারো চাইলে। তো যাই হোক, তোমাদের যেটা হচ্ছে তাহলে আমরা সি এর মানটা পেয়ে গেলাম যে এপসিলন ইউ মাইনাস ডিভাইড বাই এপসিলন ইউ মাইনাস এপসিলন ওয়াই ইনটু ডি প্রাইম, একটা ফর্মুলা আমরা পেয়ে গেলাম। তো এরপরে আমাদের ওই যে আগের থেকে আগের যে রো ম্যাক্সের যে ফর্মুলাটা ছিল, আমরা যেটা আগে দেখে আসছিলাম, যে এই ফর্মুলাটা আগে যেটা দেখে আসছিলাম সেটাই হুবহু এখানে লেখা হলো। যে তোমার ওই যে 0.85 বিটা 1 এস প্রাইম বাই ওয়াই এপসিলন ইউ ডিভাইড বাই এপসিলন ইউ প্লাস এপসিলন ওয়াই। এখন খেয়াল করে দেখবা যে আগে যেখানে ছিল এই জায়গাটার মধ্যে, এই জায়গাটার মধ্যে লেখা ছিল যে দেখতে পাচ্ছিলা যে এখান থেকে জিনিসটা আসছে, যে স্ট্রেন ডায়াগ্রাম থেকে এই জিনিসটা আসছে। যে আমরা সি এর একটা ইকুয়েশন পেয়ে গেছিলাম যে সি ইজ ইকুয়াল টু ডি ইনটু তোমার হচ্ছে কি এপসিলন ইউ ডিভাইড বাই এপসিলন ইউ প্লাস এপসিলন ওয়াই। তো সি বাই ডি করলে কি আসবে, শুধুমাত্র এই প্রশ্নটা আসবে যে এপসিলন ইউ ডিভাইড বাই এপসিলন ইউ প্লাস এপসিলন ওয়াই, তাই না, সি বাই ডি করলে। তো সেটা আমরা করব যে আমাদের এখানে কি ছিল, আমাদের এখানে কিন্তু এই প্রশ্নটা ছিল যে এই প্রশ্নটা এপসিলন ইউ ডিভাইড বাই এপসিলন ইউ প্লাস এপসিলন ওয়াই। তো এটাকে আমরা কি লিখতে পারি, আমরা এখান থেকে পেয়ে যেতে পারি যে আমাদের ওই টার্মটা হবে কি সি বাই ডি হবে। ঠিক আছে, এই যে টার্মটা সেটা তোমার আসতেছে প্রিভিয়াস যে আমাদের ডেরিভেশন ছিল ওখান থেকে আসছে, এটা তোমার হচ্ছে কি সি বাই ডি। ঠিক আছে, তাহলে দেখো যে এই সি তো আসতো, আবার সি এর একটা মান আমরা জানি, তাহলে সেটাই আমরা এখানে বসাই দিই। তাহলে তোমার কি আসতেছে যে 0.85 বিটা 1 এফ সি প্রাইম বাই এফ ওয়াই, এই পর্যন্ত আগের মতো সবকিছু সেম থাকলো। দেন সি এর সবগুলা বসালাম যে এপসিলন ইউ
ডিভাইড বাই এপসাইলন ইউ মাইনাস এপসাইলন ওয়াই, উপরে ছিল তোমার ডি প্রাইম, আর এখানে তোমার ডিভাইড আকারে ছিল ডি। তাহলে আমরা একটা পেয়ে যাচ্ছি ফর্মুলা যে রো ম্যাক্স এর ক্ষেত্রে যে তোমার মানে টেনশনের জন্য যে রডটা ছিল সেটা ক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি যে এরকম টাইপের একটা ফর্মুলা পেয়ে যাচ্ছি। এখন যেটা হচ্ছে যে এখানে তো তোমার দুইটা রড, তাই না? রো বার সি ওয়াই কি হবে, যে টেনশনের রডের যে তোমার ইয়েটা কি বলে এটাকে, যে স্টিল রেশিও প্লাস তোমার হচ্ছে কম্প্রেশন জোনের যে রডটা ছিল তার হচ্ছে স্টিল রেশিও, তাহলে যোগ করে দিতে হবে। তাহলে কি হবে যে এই পুরা মানটা তোমার ছিল মেইনলি যে টেনশন জোনের রডটার, সেটা তোমার হচ্ছে গিয়ে রো এর যে মানটা, তো সেই মানটা প্লাস তোমার যেটা হচ্ছে এখানে তো আসলে এইটুক ছিল আমার শুধুমাত্র আগের ফর্মুলা অনুযায়ী, যে আগে যেটা করে আসছিলাম যে টেনশন জোনের রড ছিল সেটার জন্য, কিন্তু আমার তো এখানে কি ডবল এনফোর্স বিম, তো দুইটা তোমার রড আছে, টেনশনও আছে আবার কম্প্রেশনও আছে। তো টেনশনটা লিখলাম এই পুরা মানটা, আর এখানে তোমার লিখলাম কম্প্রেশনটা রো রো প্রাইম যেটা, ঠিক আছে? তো রো প্রাইম আকারে রাখলাম। রো প্রাইম কিছুই না, যে আমরা জানি রো ইজ ইকুয়াল টু কি এএস বাই এডি, বিডি সরি এএস বাই বিডি। তো যেটা হচ্ছে যে এখানে তোমার যেহেতু প্রাইম, তার মানে কি হবে যে এএস প্রাইম বাই তোমার হচ্ছে গিয়ে বি ইন্টু টি। তো তোমার যখন অঙ্ক করাবো তখন বুঝতে পারবা, যখন তোমাদের যে ডবল এনফোর্স বিমের দেখবা যে এখানে তোমার কেন অঙ্ক করা আছে, তো সেখানে করার সময় বুঝতে পারবা। দেখো যেখানে কিন্তু বেক করছে যে রো প্রাইম বেক করছে, যে ওই যে তোমার কম্প্রেশনের জন্য রডটা ডিভাইড বাই তোমার হচ্ছে বি ইন্টু টি করে এই রো প্রাইম বেক করছে। তো তখনই অঙ্ক করার সময় আরো ডিটেলস জিনিসটা বুঝতে পারবা। তো তাহলে কি হচ্ছে তোমার টোটাল যে রো বার সি ওয়াই সেটার ফর্মুলা কি আসলো, যে এখানকার টোটাল ফর্মুলাটা প্লাস তোমার হচ্ছে কি এই রো এর ফর্মুলাটা, সেটাই তোমার এখানে বইয়ে লেখা আছে, যে ওই যে তোমার বড় ফর্মুলাটা প্লাস তোমার হচ্ছে কি এখানকার রো বারের ফর্মুলা। তো আমাদের কি করতে হবে, আমাদের অবশ্যই এই যে আমাদের টোটাল যে রোম্যাক্স ছিল, টোটাল রোম্যাক্সের যে ফর্মুলাটা ছিল এখান থেকে আমরা পেয়ে গেছিলাম, এই যে এখানে যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলার সঙ্গে কি করতে হবে আমাদের এই এইখানকার যে রো এর যে ফর্মুলা সেটা চেক করতে হবে, চেক করে বুঝতে হবে যে আসলে আমাদের যে এটা ইল করতেছে কিনা, যে টেনশন রডের সঙ্গেও কম্প্রেশন রডটা ইল করতেছে কিনা আমাদের করতে হবে অবশ্যই। না করলে আবার জিনিসটা আবার ডেঞ্জার হয়ে যাবে। তো না করলেও ওটা ওইভাবেও সলভ করা যায়, সেটাও আলাদা ওয়ে আছে। তো আমরা চেষ্টা করবো আপাতত তোমার যে ধরে নিব যে আমরা যে আমাদের কম্প্রেশন জোনের রডটাও করবে ইল করবে। তো ওরকম টাইপের ম্যাথ আমাদের আছে, তো ম্যাথ করলে তখন জিনিসটা দেখবা যে আরো ক্লিয়ার হবে। তাহলে মোটামুটি আমাদের তিনটা মেইন ফর্মুলা, একটা তোমার হচ্ছে কি রো এর ফর্মুলা বললাম 3.51 ইকুয়েশনের, ঠিক আছে? তারপর তোমাদের যেটা হচ্ছে যে নমিনাল মোমেন্টের ফর্মুলা 3.48 ইকুয়েশন, এবং হচ্ছে আমাদের এই স্ট্রেস ব্লক ডেপথ এর ফর্মুলা যে 3.47 বি। এই তিনটেই হচ্ছে আমাদের মেইন ফর্মুলা। এই তিনটেই আমাদের হচ্ছে কি ইউএসডি মেথডে ডাবল রেইনফোর্সড বিম ক্ষেত্রে লাগবে। যখন আমরা ম্যাথ করব তখন দেখবা যে এই ফর্মুলা কিন্তু ইউজ করা হচ্ছে, ঠিক আছে? এই যে দেখো রো ম্যাক্স তো আগের মতো বের করছে, তারপর যে রো বার সি ওয়াই, তারপর দেখবা পরে নমিনাল মোমেন্ট বের করছে, যে বড় একটা ফর্মুলা ছিল নমিনাল মোমেন্টে সেটা ইউজ করছে। তো যখন ম্যাথ করানো হবে, তোমাদের আজকে ম্যাথ করানো হবে না, তোমাদের হচ্ছে কি নেক্সট উইকে তো মিড টার্ম ব্রেক, তারপরে উইক থেকে তোমাদের ওই এটার ম্যাথ করানো হবে। তো যাই হোক, তাহলে এই ছিল আমাদের আজকের ডেরিভেশন পার্ট। আর এই যে তোমাদের এই পেজ দেখতে পাচ্ছ, এই পেজটা আমি তোমাদের দিয়ে দিব, আগের ডেরিভেশন যে পেজটা ছিল সেটা থাকবে, এবং এটা আমি তোমাদের এক্সট্রা ডবল রেনফোর্স বিমের ক্ষেত্রে যে যে তোমার ডেরিভেশনের যে ফর্মুলা গুলা এটা আমি তোমাদের দিয়ে দিব, ঠিক আছে? তোমরা যদি পারো একটু এটা মোটামুটি মেমোরাইজ টাইপের করে ফেলো, কারণ আমাদের কবে খুলবে, ভার্সিটি খুলবে, কি করবে না হবে সেটা আসলে আগে থেকে বলা যাচ্ছে না, যে পরীক্ষাটা কিভাবে হবে। এই জন্য নিজেরা শিখে রাখলে বেটার, যে আসলে ফর্মুলাটা কিভাবে আসছে। তো যাই হোক, এই ছিল আজকে আমাদের ক্লাস। এখন তোমাদের যদি কোনো কোয়েরি থাকে তাহলে বলতে পারো।